প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব পুড়ে যাওয়া রোগীর চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আশরাফুজ্জামান 1956 সালের 1 ডিসেম্বর ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর প্লাস্টিক সার্জারি বিষয়ে PhD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মুগদা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, পুড়ে যাওয়া বা বার্ন এটি অত্যন্ত প্রকট একটি সমস্যা। নানাবিধ কারণে আমরা পুড়ে যাওয়ার মতো ঘটনায় আক্রান্ত হই এবং খুব হৃদয় বিদারক একটা দৃশ্য আমরা হসপিটালে দেখতে পাই। আপনি বলবেন কি আপনার অভিজ্ঞতা থেকে বাংলাদেশে কমনলি কি কি কারণে একজন মানুষ পুড়ে যাওয়ার ঘটনায় আক্রান্ত হন? বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে ফ্লেম বার্ন, যেটা আমরা আগুনে পোড়া, আগুনে পোড়া, এবং তারপরে এখন যে শীতকাল আসছে গরম পানিতে পোড়া, গরম পানি বা গরম তেল আগুন দিয়ে পড়তেছে। আর সবচেয়ে আরেকটা কারণ হচ্ছে ইলেকট্রিক বার্ন, যেটা, আর কেমিক্যাল বার্ন, যেটা অ্যাসিড বার্ন আমরা বলি। আপাতত অ্যাসিড বার্নে কিছুটা কমে আসছে আমাদের দেশে। আগে অনেক ছিল, ব্যাপক ছিল, এখন অনেকটা কমে আসছে অ্যাসিড বার্ন, এখন খুব কমই রেয়ার পাওয়া যায়। কিন্তু ইলেকট্রিক বার্নটা এখন বেশি, এবং সাথে ফ্লেম বার্নটা বেশি হচ্ছে। ফ্লেম বার্ন মানে আগুনে যেটা পুড়ে যায়। আর এখন আমরা শীতকালে পাচ্ছি ওই গরম পানিতে পুড়ে যাওয়া, গরম পানি নিতে যাচ্ছে, অ্যাক্সিডেন্টালি পড়ে যাচ্ছে, বাচ্চার গায়ে পড়তেছে, গরম চা বাচ্চার গায়ে পরে নিয়ে আসতেছে। এই ধরনের রোগী আমাদের কাছে বেশি আসতেছে এখন। পুড়ে যাওয়া মানে একটা কষ্টকর ব্যাপার, কিন্তু এর রিকভারি ক্ষেত্রে বা ভালো হওয়ার ক্ষেত্রে বা ক্ষতির প্রভাব বিবেচনায় কোনোটাকে আপনারা বেশি মারাত্মক মনে করে থাকেন? এই পুড়ে যাওয়ার ধরনের মধ্যে কোনগুলি বেশি মারাত্মক? আমাদের দেশে আমরা বলি যে বাচ্চাদের ক্ষেত্রে 10%, আমরা পার্সেন্টেজ একটা হিসাব করি। বাচ্চাদের ক্ষেত্রে 10% এবং অ্যাডাল্টের ক্ষেত্রে 15%। এর উপরেই যদি হলে এটা বিপজ্জনক, গুরুতর, এবং এর উপরেই হলে আমরা বলি হসপিটালাইজড হয়ে হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য, রেসপেক্টিভ যে স্পেশালিটি হসপিটাল আছে এখন হসপিটালগুলোতে চিকিৎসা নেওয়ার জন্য। আর ধরন হিসেবে হলো সুপারফিশিয়াল বার্ন, এটা ভাগ করা আছে, সুপারফিশিয়াল বার্ন, মিক্সড বার্ন এবং ডিপ বার্ন। তো সুপারফিশিয়াল বার্ন যে শুধু চামড়ার উপর অংশটুকু পড়ে গেছে, এই জায়গার ক্ষেত্রে আমরা হয়তো নিচে মিনিমাম 10%-এর নিচে যদি হয়, আমরা ড্রেসিং করে দিলে এটা বাড়িতে এসে ভালো হয়ে যাবে এবং ডাক্তারের পরামর্শে থাকলে ভালো হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে 50%, 60%-এর উপরে আমাদের কাছে সেফ হয়েছে। স্যার, পুড়ে যাওয়ার যে কারণ আপনি বলছিলেন, তার মধ্যে পানিতে পোড়া, আগুনে পোড়া বা ইলেকট্রিকে ইনহেলেশনাল বার্ন, ধোঁয়া গিয়ে, এগুলোর মধ্যে কোনটার ক্ষতির প্রভাব বেশি এবং মর্টালিটি বা মৃত্যুর হার কোনটায় বেশি? সবচেয়ে বেশি মৃত্যুর হার বেশি ইনহেলেশন বার্নে। ইনহেলেশন বার্ন যখন শ্বাসনালীতে পুড়ে যায়, শ্বাসনালী চিকন হয়ে যাবে, ফুলে যাবে। তো শ্বাসনালী ফুলে যাওয়ার কারণে রোগীটা শ্বাস নিতে না পারলে তার অক্সিজেনটাও নিতে পারবে না, কার্বন ডাইঅক্সাইডটাও বের করতে পারবে না, তার বডিতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইজিলি হয়ে যাবে। তখনই তাকে আমরা সহসা এই শ্বাসনালী পুড়ে যাওয়ার বার্ন তো আমরা ভিতরে ঢুকতে পারতেছি না, সেই জন্য এইখানে আমরা শুধু মেডিসিন ট্রিটমেন্ট এবং আইসিইউর ফ্যাসিলিটিস দিয়ে অনেক সময় রোগী আমরা বাঁচাতে পারি না। এটা আমাদের ইনহেলেশনাল বার্ন বা শ্বাসনালীর এই পুড়ে যাওয়াটা এটা ঘটে কখন? বা এটা ঘরে একটা বদ্ধ ঘরের মধ্যে যদি আগুন লাগে, সে যদি বেরোতে না পারে, ওই ধোঁয়াটাই এবং সে যে তাপটা সে ভিতরে ইনহেল করে, হ্যাঁ, এবং আলটিমেটলি সে আনকনসিয়াস হয়ে ইনহেল করতে থাকে, তখন এটা শ্বাসনালী বার্নটা হয়ে যায় এবং সেটা মারাত্মক আকারে পরিস্থিতিতে নেয়। স্যার, পুড়ে যাওয়ার পরে আমরা প্রচলিত অর্থে দেখি যে আমাদের রোগীরা তারা ওই পুড়ে যাওয়ার স্থানটিতে নানান রকমের জিনিসের প্রলেপ দেন। কেউ ওইখানে তেল দেন, কেউ টুথপেস্ট দেন, কেউ ডিম ভেঙে দেন, কেউ লবণ ছিটিয়ে দেন। এগুলার জাস্টিফিকেশন বা প্রয়োজনীয়তা কি? এটা কি লাভ করে না ক্ষতি করে? এটা আসলে কোনো বৈজ্ঞানিক যুক্তি নাই। এখন এই যুগে আসে যদি আপনি ডিম, তেল এগুলো দিয়ে আরও ইনফেক্টেড হয়ে যায় জায়গাটা।
আমার যে প্রফেসর ছিলেন প্রয়াত প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার, উনি একটাই কথা বলতেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিউরেশন। তো সেই কথা অনুযায়ী আমরা বলি যে আপনার পুড়ে গেছে, আপনার সাথে সাথে পরিষ্কার পানি ঢালবেন। যতক্ষণ পর্যন্ত আপনার জ্বালা যন্ত্রণাটা না কমতেছে আপনি ওই জায়গায় ঠান্ডা পানি ঢালতে থাকেন, একেবারে বরফ দিবেন না, ঠান্ডা পানি ঢালবেন। ঢাললে জায়গাটা পরিষ্কারও থাকবে, রোগী তার ব্যথা জ্বালা পোড়াটাও কমে যাবে। আর এবং স্কিনের নিচের লেয়ারের যে বার্নটা সেটাও কমে আসবে। বিশেষ করে আপনার অ্যাসিড বার্নের ক্ষেত্রেও আমরা বলি যে যখনই আর অ্যাসিড পড়লো তখনই আপনি পানি দিতে থাকলে ভিতরে এইটা কনসেন্ট্রেশনটা যায় না এবং এই বার্নগুলো ভিতরে যায় না। তবে ইলেকট্রিক বার্ন কিন্তু খুব খারাপ জিনিস, সেটা একদম ডেপথ আপনার বোনস পর্যন্ত চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা বলতেছি আপনি পানি দিয়ে যতটা পারেন তার ডেপথটা কমায় দেবেন, শুধু পানি ঢালতে বলি এবং ইমিডিয়েট আপনার ডাক্তারের শরণাপন্ন হন। এবং অন্য যেগুলি উল্লেখ করলাম সেগুলি না দেওয়া ভালো, সেগুলি দিলে আরো ক্ষতি হতে পারে। একদমই দেওয়া উচিত না। স্যার, পোড়া রোগীর ক্ষেত্রে আপনারা কিছু অয়েনমেন্ট বা মলম বা ক্রিম লাগান যেটা চিকিৎসকরাও দেন, যদি অ্যাভেলেবেল হয় তাহলে তারা ওই তাৎক্ষণিক ওইটা লাগাইতে পারে। কি লাগাতে পারে? ওটা সিলভার সালফারডাইজিন, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। সিলভার সালফারডাইজিন প্রথমে দেন, তার সাথে যদি একটু অ্যানালজেসিক হিসাবে জেসোকেন জেলিটা ইউজ করতে পারে তার জ্বালা পোড়াটা কমাবার জন্য, এটা ইউজ করতে পারে। এটা বাজারে সব জায়গায় পাওয়া যায়, সিলভার সালফারডাইজিন ও জেসোকেন জেলি হিসাবে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থা তারা নিলেন এবং যত দ্রুত পারেন চিকিৎসকের কাছে চলে যাবেন। আসার পরে আপনারা কি করেন? আসার পরে আমরা তার পার্সেন্টেজটা হিসাব করি। আমরা একটা বডির হিসাব করা আছে 100% টোটাল একটা মানুষের বডির, সেই পার্সেন্টেজ অনুযায়ী আমরা হিসাব করে দেখি ইফ ইট ইজ লেস দেন 10% তাহলে আমরা জাস্ট মুখে খাওয়ার ওষুধ টষুধ দিয়ে ওগুলো ড্রেসিং করে ক্লিন করে ড্রেসিং করে দিই। আর মোর দেন 10% বাচ্চাদের ক্ষেত্রে এবং অ্যাডাল্টের ক্ষেত্রে মোর দেন 15% হয়, সেই ক্ষেত্রে আমরা তাকে ভর্তি করে তাকে ইমিডিয়েট ফ্লুইড দিতে হবে, আইভি ফ্লুইড, স্যালাইন, যেমন হার্টম্যান স্যালাইন হোক, নর্মাল স্যালাইন, ডিএনএস হোক, একটা দিয়ে রাখতে হবে ফ্লুইড। কারণ তার ফ্লুইড যে লসটা হয় এই লসটাকে মেকআপ করার জন্য। এই ফ্লুইড লস হলে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে তার সমস্ত শরীরেরই ক্ষতি হয়ে যাবে, আলটিমেটলি রুগী ফেটের দিকে চলে যায়। অনেক সময় বাইরে থেকে রুগী আসে কোনো কিছু না দিয়েই চলে আসে, তা আমরা তাদেরকে অ্যাডভাইস করেছি। এর মধ্যে আমরা ঢাকা মেডিকেলেও বাইরে থেকে ডাক্তার এনে ট্রেনিংও দেওয়া হয়েছে যে আপনারা কিচ্ছু দরকার নেই, শুধু একটা স্যালাইন লাগাই দিয়ে রুগীটা ক্লিন করে দিয়ে ঢাকায় পাঠিয়ে দেন, হ্যাঁ, তাতে রুগীর উপকার হবে। আর এর মধ্যে আপনার মাধ্যমে আমি সবাই জানাইতে চাই, অনেকেই ধারণা যে শুধু ঢাকায় একটাই বার্ন ইউনিট আছে, এখন কিন্তু ঢাকায় 3টা বার্ন ইউনিট সরকারি পর্যায়ে। মুগদা মেডিকেল কলেজে একটা বার্ন ইউনিট করা হয়েছে গত বছর থেকে, ঢাকা মেডিকেলের মুগদা মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। কারণ ঢাকা মেডিকেল কলেজের যে চাপটা কমাবার জন্য এই 2টা জায়গায় সরকার আরও বার্ন ইউনিট করেছে, সব জায়গায় ভালো চিকিৎসা এবং এই স্পেশালিস্টগুলোই ওইখানে পাঠানো হয়েছে। স্যার, এই যে পোড়া রোগীদের বেলায় আপনারা এই ফ্লুইড দিলেন, তার ইনফেকশন যাতে না হয়, তার ঘা শুকানোর ব্যবস্থাগুলো সব চিকিৎসা দিলেন, পোড়া রোগীদের বেলায় পরবর্তীকালে যে সমস্যাটা হয় তার যে বিকৃতি, সেটার বিষয়ে কি করণীয়? এখন বিকৃতি এটা তার নির্ভর করে তার কতটুকু কি হয়েছে, কোথায় কি হয়েছে। এটা যদি আমরা আগে থেকেই প্রথম থেকে প্রিভেনশনে যাই, যেমন যদি এলবোতে পড়ে অনেক সময় এলবো কন্ট্রাকচার হয়ে যায়, আমরা এলবো কন্ট্রাকচারটা সোজা করতে পারে না, তখন আমরা যদি এখান থেকে একটা স্প্লিন দিয়ে এলবোটাকে সোজা রাখি তাহলে কিন্তু আর এটা কন্ট্রাকচার হয় না। এটা ডাক্তারের পরামর্শ থাকতে হবে। কারো এক্সিলাতে হয়, কারো নি জয়েন্টে হয়, কারো এখানে, কারো নেকে। দেখবেন যে সবচেয়ে খারাপ জিনিস, ঢাকা শহরে দেখবেন যে প্রায় স্ট্রিট বেগার কতগুলো আছে এরকম নেক কন্ট্রাকচার হয়ে যাচ্ছে, কিন্তু তারা আসলে প্রথম থেকে যদি এই নেক কন্ট্রাকচারটা আমরা প্রিভেনশনে দিতে পারতাম তাহলে আর এই কন্ট্রাকচারটা হইতো না। কিন্তু তারপরেও আমাদের কাছে চিকিৎসা হলো এটাকে আবার রিকনস্ট্রাকটিভ কিছু সার্জারি আছে, কিছু ফ্ল্যাপ করা আছে, কিছু মাইক্রো সার্জারি করে আমরা এখানে ফ্ল্যাপ দেই, এখানে কিছু ফ্ল্যাপ দেই, কিছু স্কিন গ্রাফটিং করলেও আমরা যতই বলি 100% কারেকশন তো আমরা দিতে পারবো না পড়ে গেলে, এবং পৃথিবীর কোথাও 100% কারেকশন একটা বার্ন পেশেন্ট দিতে পারবে না। কিন্তু সামাজিকভাবে চলার জন্য, সামাজিকভাবে এবং তাকে কার্যক্রম করার জন্য তাকে করা সম্ভব, এটা চলা সম্ভব, এটা করা সম্ভব। পুড়ে যাওয়ার মতো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য আপনার পরামর্শ কি? আমার স্যারের একটাই কথা, প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিউরেশন। আপনি যাতে পুড়ে না যায় আপনি খেয়াল রাখতে হবে, আপনার বাচ্চা আপনার রান্নাঘরে ঢুকতে দেবেন না, এটাকে প্রিভেনশন করেন, দেখবেন যে অনেক অ্যাক্সিডেন্ট কমবে। আপনি যখন একটা গরম পানি বাথরুমে নেবেন রান্নাঘর থেকে, সেদিন আমার কাছে একটা রুগী আসছে
পাতিলে নিয়ে আসছে, সে পাতিলটা পড়ে গেছে, পড়ে গিয়ে তার পুরো মুখে বডিতে লাগছে। আপনি পাতিলে কেন, একটা মগ দিয়ে বালতিতে নেন, তারপরে আপনি বাথরুমে নেন। তো এইভাবে যদি মানুষ একটু সাবধানতা অবলম্বন করে, আর ওই গ্যাসের চুলা জ্বালায় রেখে ওইখানে আগুন লাগায় রাখলেন আপনি, ওই আগুনে ওই উপরে থেকে আবার ওই ক্যাবিনেট থেকে জিনিস নামাইতে গেলো, গায়ে আগুন লাগলো, সেগুলো আগুনটা নিভাইয়া আপনি উপরে ক্যাবিনেট থেকে আপনার জিনিসপত্র নামান। সবচেয়ে বড় কথা সাবধানতাই আসল কথা। আপনি যে কারণগুলি বলেছিলেন শুরুর দিকে, সেই কারণগুলি থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রাখবো এবং দুর্ঘটনা ঘটে গেলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে যাব। অনেক ধন্যবাদ। আরেকটা জিনিস বলি, ইলেকট্রিক বার্নটা এখন আমাদের দেশে অনেক হচ্ছে। ইলেকট্রিক বার্নটা হচ্ছে, এটা কারণ হচ্ছে গ্রামে গঞ্জে ইলেকট্রিক চুরি করতেছে। তারা এভাবে হুক লাগায় তারা ইলেকট্রিক আনতে গিয়ে তখন ঘরের ভিতরে তারা হিটার চালায়, আননেসেসারি কিছু প্লাগ ইউজ করে, তখন তারা পুড়ে যায়। এবং ইলেকট্রিক বার্নে আপনি, আমার কাছে এমন অনেক পেশেন্ট আছে যা 4 হাত পা কেটে ফেলতে হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, অনেক প্রয়োজনীয় পরামর্শ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পুড়ে যাওয়া রোগীর চিকিৎসায় করণীয় কি, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। আশা করি কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো টিআরএক্স, যে মানে এক্সারসাইজ 4 নম্বর যে এইটা এক্সারসাইজটা। এর আগে আমরা দেখেছিলাম লেগসের এবং হ্যামস্ট্রিংয়ের। আজকে আমরা দেখাবো হচ্ছে কীভাবে রো করতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে টিআরএক্স রো। 4th এক্সারসাইজটা আমরা অলওয়েজ রো দিয়ে শুরু করবো। তার রিজন ইস, আমরা প্রথমে ব্যাক মাসল দিয়ে শুরু করছি, মানে পুলিং মাসলগুলো। এরপরে আমরা চলে আসবো হচ্ছে প্রেসিং মুভমেন্টে, কারণ বড় মাসল থেকে আমরা শুরু করছি, কারণ লেগস ছিল সবচেয়ে বড়। এরপরে আপার পোর্শনে যদিও মানে ওয়েট ট্রেনিং আমরা ধরি যে চেস্টটাকে বড় মাসল, কিন্তু বেসিক্যালি যদি আমরা মানে পুরো বডির এইটা সিস্টেমটাকে যদি আমরা ফলো করি, তাহলে দেখা যায় যে ব্যাক মাসলটাই কিন্তু সবচেয়ে বেশি বড়। আর টিআরএক্স রো থেকে আমরা ব্যাক মাসলটাকে বড় হিসেবে ধরি, কারণ এখানে শুধু যে ল্যাটসের মাসলটা কাজ হচ্ছে তা না, এর সাথে কিন্তু আপনার এইটা কাজ হচ্ছে গ্লুটস, হ্যামস্ট্রিং এবং অ্যাবস। এই জন্য এটাকে আমরা ধরি যে খুব বড় একটা জায়গা আমরা কভার করছি। এই জন্য আমরা হচ্ছে আপার পোর্শনের জন্য প্রথম যে এক্সারসাইজটা করবো সেটা হচ্ছে রো। আমরা খেয়াল করবো যে কীভাবে আমরা টিআরএক্স রোটা উইথ দ্য মানে বডি ওয়েট এবং সাসপেনশন যে বেল্টের সাথে কীভাবে আমরা বডি ওয়েটটাকে করে ইউজ করে শুধু ল্যাটসের মাসলটাকে আমরা আইসোলেট করব। প্রথমে আমরা দেখাবো যে যারা কখনো টিআরএক্স সাসপেনশন ট্রেনিং করেনি তারা কীভাবে জিনিসটা শুরু করবে। এরপরে যখন অভ্যাস হয়ে যাবে তখন কীভাবে তারা এক হাতে শুধুমাত্র ল্যাটসটাকে আইসোলেট করে এই বেল্টের মাধ্যমে এক্সারসাইজটা করতে পারবে। এখন আমাকে অ্যাসিস্ট করতে হচ্ছে সাদমান। এখন দেখুন ও কীভাবে এটা করছে, এক্সারসাইজটা করছে। ওকে সাদমান, রেডি? ওকে, খেয়াল করবেন যখন সে সাসপেনশন এইটা নিয়েছে, এটা একটু নিচের দিকে নিয়ে যাবেন। নিচের দিকে না নিলে যেটা হবে, আপনার বডি ওয়েটটাকে ছেড়ে দিতে পারবেন না, শুধু রেজিস্ট্যান্স ওই পরিমাণ পড়বে না। ওকে, চলে গেল। সে পিছন থেকে পুরো লিন করে যাবে। তার মানে কি, এখন পুরো বডিটা কিন্তু সে ধরে আছে শুধুমাত্র তার বেল্টের মাধ্যমে, এবং হিপসটা একটু উপরে থাকবে সাদমান, একটু উপরে। এস, যদি হিপসটা উপর দিকে থাকে তার মানে কি হচ্ছে, এটা রিভার্স প্ল্যাঙ্কিং যে মোশনটা, সেই মোশনটা কিন্তু হচ্ছে, তার মানে কি অ্যাপসটা কিন্তু কন্ট্রোল হয়ে আছে। ওকে, এখন তার বডি ওয়েটটাকে সে তুলবে চিন আপ পজিশনে। আমরা যেভাবে চিন আপ মানি সেম পজিশন, কিন্তু যেহেতু এটা বেল্টে আপনার বডিটাকে স্ট্যাবিলাইজ করতে হবে, এই জন্য অনেকগুলো মাসল কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং খুব ইজিয়ার ওয়েতে। ওকে, গো। ইয়েস, দেখতে পাচ্ছেন যে চিন আপের যে একদম মানে মডিফাইড একটা ভার্সন। তবে যদিও এটা কিন্তু টিআরএক্স বেসিক এটা না, এক্সারসাইজ না, এটা হচ্ছে লার্নিং ফেজ। আপনি টিআরএক্স যে মানে রোয়িং শেখার আগের যে এক্সারসাইজটা, সেই জিনিসটা করবেন। যখন এই জিনিসটা আপনার অভ্যাস হয়ে যাবে, সেটা অনেক সময় 7 দিন লাগতে পারে অথবা 2-3 সপ্তাহ লাগতে পারে, যখন অভ্যাস হয়ে যাবে তখন যে জিনিসটা করবেন, যেটাকে আমরা বলি হচ্ছে বেসিক টিআরএক্স রো, এটা এখন দেখাবে সে। ওকে সাদমান, এখন রোটা দেখো। আপনি 2টা বেল্টটাকে একসাথে ধরবেন এক হাতে। ওকে, ধরার পরে সেম পজিশনে চলে যাবেন। খালি একটা জিনিস খেয়াল রাখবেন, এই পজিশনে যখন কেউ চলে যায় তখন দেখা যায় বডিটা এক কাত হয়ে যায়, কাত করবে না। যদি কাত হয়ে যায় তাহলে আপনার ল্যাটসে কোনো প্রেশারই পড়বে না। মাঝখান দিয়ে যে জিনিসটা হবে, আপনার বডি অ্যালাইনমেন্টটা বাঁকা হয়ে যাবে এবং স্পাইনে কিন্তু প্রচণ্ড প্রেশার পড়বে। কন্টিনিউ যদি ইমোশনে করতে থাকেন তাহলে আপনার বিভিন্ন জয়েন্টসে পরবর্তীতে একটা পড়বে, প্রেশার পড়বে। এখন যদি এই অবস্থায় রাখেন তাহলে আপনার কোর মাসলটা স্ট্রং হচ্ছে এবং একই সাথে আমরা এখন ল্যাটসটাকে আইসোলেট করবো। ওকে, গো। ইয়েস, আপনারা দেখছেন যে খুব
ব্যালেন্সের সাথে জিনিসটা করছে। যারা একটু অবেজ থাকবে, যারা একটু ফ্যাট থাকবে বডিতে, বডির বেশি থাকে, তারা এক্সারসাইজটা করতে একটু ডিফিকাল্টি হবে। তখন তারা যে জিনিসটা করবে এর আগের ভার্সনটা করবে 2 হাতে। কয়েকদিন পরে ওয়েটটা যখন কমে যাবে তখন এইভাবে জিনিসটা করতে পারবেন। ওকে, স্টপ। ওকে, খেয়াল রাখবেন যে এক্সারসাইজটা সেম, যেহেতু 30 সেকেন্ড মুভমেন্ট, 15 সেকেন্ড হচ্ছে লেফট, 15 সেকেন্ড হচ্ছে রাইট। তাহলে 30 সেকেন্ড করার পর আপনি 30 সেকেন্ড রেস্ট দেবেন। তার মানে কি আমরা 4 নাম্বার এই করলাম, সেম সময় লাগলো কিন্তু মাত্র 4 মিনিট। তা আপনারা এইভাবেই কিন্তু আস্তে আস্তে আমরা এক্সারসাইজগুলো করবো। এখন পরবর্তীতে আমরা চলে আসবো আরও ফার্দার যে TRX যে বেসিক মুভমেন্টগুলো, সেগুলো আমরা পরবর্তী প্রোগ্রামে দেখাবো। প্রিয় দর্শক, আমরা জানি খেজুর অত্যন্ত পুষ্টিকর একটি ফল। তাই চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি খেজুর কতটা খাবেন, কেন খাবেন। খেজুর অত্যন্ত ক্যালোরিবহুল একটি খাবার এবং বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস এবং আঁশ সমৃদ্ধ। এই ভিটামিনগুলির মধ্যে রিবোফ্লাভিন, নায়াসিন, থায়ামিন ইত্যাদি উল্লেখযোগ্য। তাছাড়া ভিটামিন এ এবং ভিটামিন কেও রয়েছে খেজুরের মধ্যে, এবং মিনারেলসগুলির মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি উল্লেখযোগ্য। আমেরিকান ক্যান্সার সোসাইটি আমাদের সবাইকে দৈনন্দিন 20 থেকে 35 গ্রাম আঁশ জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন, যা আমরা খেজুর থেকেই গ্রহণ করতে পারি। তাছাড়া সারাদিনে একটি খেজুর আমাদের চোখের সুস্থতা দান করে। খেজুর উচ্চমাত্রার সলিউবল ফাইবার সমৃদ্ধ, যা ন্যাচারাল ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, আমাদের বাওয়েল মুভমেন্টে সহায়তা করে এবং কনস্টিপেশন দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। খেজুরে প্রচুর পরিমাণে মিনারেলস যেমন সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি থাকায় তা হাড়ের গঠন এবং বর্ধনে সহায়তা করে এবং বিভিন্ন ধরনের হাড়ের অসুখ যেমন অস্টিওপরোসিস থেকে রক্ষা করে। নিকোটিন নামক উপাদানটি খেজুরে থাকায় তা আমাদের অন্ত্রের বিভিন্ন ধরনের অসুখ থেকে রক্ষা করে। তাছাড়া অ্যানিমিয়া দূর করতে খেজুরের জুড়ি নেই। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তাছাড়া একটি উপাদান খেজুরে রয়েছে যা সচরাচর আমরা খাবারে খুব কম পাই, তা হচ্ছে অর্গানিক সালফার। এই অর্গানিক সালফার আমাদের বিভিন্ন ধরনের সিজনাল অ্যালার্জি রিঅ্যাকশন থেকে রক্ষা করে। তাছাড়া ওজন বাড়াতে খেজুরের জুড়ি নেই। একটি খেজুর থেকে আমরা 23 কিলো ক্যালোরি পেয়ে থাকি এবং 100 গ্রাম খেজুর থেকে আমরা 282 কিলো ক্যালোরি পেয়ে থাকি। তাই এই থেকেই আমরা বুঝতে পারি যে অল্প পরিমাণ খাবার খেয়ে আমরা যথেষ্ট ক্যালোরি অর্জন করতে পারছি। যারা ওজন বাড়াতে চান বা মাসেল বিল্ড করতে চান, তাদের জন্য খেজুর খাওয়ার জন্য আমরা পরামর্শ দিতে পারি। খেজুরে রয়েছে প্রাকৃতিক সুগার যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি, যা অল্প পরিমাণে এবং খুব কম সময়ে আমাদেরকে শক্তি যোগাতে সহায়তা করে। তাছাড়া ডায়রিয়া হলে খেজুর একটি বিশেষ ভূমিকা পালন করে। যেমন খেজুরে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, যা আমাদের ডায়রিয়া পরবর্তী সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে। সামনে রমজান মাস আসছে, তাই সারাদিন উপোস থাকার পরে আমাদের এই ক্যালোরির ঘাটতি আমরা খেজুর দ্বারাই পূরণ করতে পারি। ডায়াবেটিক রোগীরাও অনায়াসে 2টো খেজুর নিতে পারেন। তাই আমি এই কথা বলতে চাই যে সারাদিনের দৈনন্দিন খাদ্য তালিকায় খেজুরের গুরুত্ব অপরিসীম। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। কমলার খোসা, লেবুর পাতা কিংবা আদার গন্ধে অনেকের বমির প্রবণতা কমে যায়। তাই ঔষধের প্রতি যাদের অনাগ্রহ, তারা বমি প্রতিরোধের জন্য এসব জিনিস যাত্রাপথে সঙ্গে রাখতে পারেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, কিডনিতে হতে পারে সমস্যা, কিডনি থেকে নিচে যদি আপনি আসেন ব্লাডারে হতে পারে, এবং আপনার যেটা ছেলেদের যেটা পেনিসে হতে পারে, মেয়েদেরও হতে পারে, জানাতে হতে পারে সেখানে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com।
দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।